আসসালামু আলাইকুম। আমাদের আজকের থ্রিলার আগুনে জীবন্ত ছবি লিখেছেন সেন্ট জন বার্ড। বেতার বার্তার সংকেতধ্বনি হতেই পান্ডা 7 ট্রান্সমিটারটা চালু করে দিল। শোনো পান্ডা 7, তুমি একবার ওক কটেজে হাজিরা দিতে পারো? সেই কটেজের বাসিন্দার অভিযোগ ছেলেরা নাকি বিরক্তির কারণ হয়ে উঠেছে সেখানে। রজার। পুলিশ কারের যাত্রী আসনের উপর রেডিওটা রেখে দিয়ে ইঞ্জিন চালু করে দিল কনস্টেবল ওয়ালস। ওয়ালস অলস ভঙ্গিমায় বসে তার কিছু বকেয়া লেখালেখির কাজ সারবার চেষ্টা করছিল। তখনও পর্যন্ত সকালের শিফট প্রায় ফাঁকা বলা চলে। কাজের কোনো চাপ নেই কাজের অভিযোগ কিংবা ঝামেলা। উদ্দেশ্যহীনভাবে পথে গাড়ি চালাতে গিয়ে ক্লান্তি বোধ করছিল সে। আর এখন বেতার বার্তা ধরার যন্ত্রটাই ক্লিক শব্দ হতেই সে তার হাতের কাজ বন্ধ করে কলমটা তার হাতে তুলে নিল। ওক কটেজ, মনে মনে ভাবল। হলফেয়ার লেনে কটেজটা। জায়গাটা তার বেশ ভালোই জানা আছে। অতীতের কয়েকটা খামার বাড়ির অবশিষ্ট ধ্বংসাবশেষের মধ্যে এই ওক কটেজ। সেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং চাষের জমির ওপর আধুনিক ঘর বাড়িগুলো গড়ে ওঠার আগে এটি একটি বাসযোগ্য নমুনা বলা যেতে পারে। একটা প্রশস্ত মাঠের পরেই এই কটেজ, যার নাম ওক মেডো। রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে ওয়ালস অনুমান করল এসব জ্বালানি কাঠ জড়ো করা বাচ্চা ছেলেদের কাজ। ওক মেডো সবসময় বাচ্চাদের ভিড়ে ঠাসা থাকে। আর এই তো আজ 5ই নভেম্বর। মাত্র এক সপ্তাহ যেতে না যেতেই এরই মধ্যে বাচ্চা ছেলেগুলো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। জঙ্গল থেকে কাঠ চুরি করছে, পুরনো কার্ডবোর্ড বাক্স সংগ্রহ করছে এবং মাঠে ময়দানে সেগুলো জমা করে পাহাড় করে তুলছে। অবশেষে হলফেয়ার লেনে এসে হাজির হলো ওয়ালস। তারপর কয়েকটা আধুনিক বাড়ি পেরিয়ে এসে ওক কটেজের সামনে গাড়ি থামালো। কাঠের গেট ঠেলে ভেতরে প্রবেশ করেই সে দেখল যেন অন্য এক জগতে প্রবেশ করেছে সে। সামনের বাগানের ঘাসগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। রাস্তার চলমান গাড়ির হর্ন, যান্ত্রিক আওয়াজ মনে হচ্ছিল যেন অনেক দূর থেকে ভেসে আসছে। শান্তভাবে পুলিশটি ঠিক করল পাথর বিছানো পথ ধরে এগিয়ে গিয়ে দরজায় নক করবে। কাছে গিয়ে সে দেখল দরজার রং চটা, বহু বছর ধরে রং করা হয়নি। এক মুহূর্তের জন্য নীরবতা, আর তারপরেই বাড়ির ভেতর থেকে একটা বিক্ষিপ্ত আওয়াজ ভেসে এলো। মুহূর্তের পরেই একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে দরজাটা খুলে গেল। আর দরজার ওপারে দৃষ্টি পড়তেই কনস্টেবলের মনে প্রথম যে ধারণাটা হলো তা হলো যেন একজন ডাইনি দাঁড়িয়ে আছে তার সামনে। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই বয়স্কা মহিলাটি খুব একটা লম্বা নয়, দেখতে অশ্বৎ চরিত্রের নারীর মতন। নুয়ে পড়া বিশীর্ণ একটা মুখ, যে মুখ তার বহুবার দেখা, সেই কোন ছোটবেলার ছবির বইতে। সে যেন রূপকথার কাহিনীর অবিকল জীবন্ত ডাইনির প্রতিরূপ। পরনে তার মনে দাগ কাটার মতো কালো পোশাক। ওহো অফিসার, আপনি আসুন, ভেতরে আসুন। 2 পা পিছিয়ে গিয়ে দরজাটা সম্পূর্ণ খুলে দিল সে। ওয়ালস যেমন আশা করেছিল ঠিক সেরকমই তার কণ্ঠস্বর, বয়সের ভারে জড়ানো কণ্ঠস্বর এবং ভাঙা ভাঙা গলার আওয়াজ। ধন্যবাদ। বাড়ির ভেতরে প্রবেশ করলেন ওয়ালস। আপনি যে এত তাড়াতাড়ি এখানে আসতে পেরেছেন তার জন্য আমি আনন্দিত। ছাতা ধরা স্যাঁতসেঁতে ঘ্রাণের হলওয়ে পেরিয়ে বাড়ির পেছন দিকের একটা ঘরে নিয়ে গিয়ে সেই বয়স্ক মহিলাটি তাকে বলল, হয়তো আপনি তাদের ধরতে পারবেন। তাদের ধরতে পারবো মানে? তার কথাটাই ওয়ালসের কণ্ঠে প্রতিধ্বনিত হলো। ওয়ালসের এখন অনেক জিজ্ঞাসা। বাচ্চারা, উত্তরে বলল সেই মহিলাটি। ওহো, আমি তো এ ব্যাপারে কিছুই বলিনি। বলেছি নাকি? স্থানীয় শিশুরা সবাই আমার বাড়ির পেছনে বাগানে রয়েছে। তারা প্রায়ই এখানে এসে থাকে। তারা সেখানে খেলাধুলা করলে আমি কিছু মনে করি না, কিন্তু কুশপুত্তল রজনী প্রায় আগত প্রায়। তাই বন্যোৎসবের জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে শুরু করে দিয়েছে তারা। তার মানে অরণ্যের গাছগুলো ধ্বংস করে? জিজ্ঞেস করলো ওয়ালস। মাথা নেড়ে সায় দেয় বয়স্কা মহিলাটি।
এখন ওই গোলাবাড়ি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, উত্তরে বলল সে। ওই দেখুন, জানালা পথে তাকিয়ে যেন ইঙ্গিত করল সে। বিরাট কাঠের ফ্রেমে তৈরি গোলাবাড়ি, অর্ধেকটা গাছগাছালিতে ঢাকা পড়ে রয়েছে, আর বেশিরভাগ অংশই ঝোপঝাড়ের আড়ালে পড়ে গেছে। আপনি যদি কান পেতে শোনেন, ওদের কলরব এখনো শুনতে পাবেন। ওরা এখন অরণ্যে গিয়ে তাদের জ্বালানির জন্য কাঠ কাটতে শুরু করে দিয়েছে। তবে তার জন্য আমি মাথা ঘামাতে চাই না, যত পারুক কাঠ কেটে নিয়ে যাক। কিন্তু ওই যে ওদের সেই বন্ধুসব খুবই বিপজ্জনক। বছরের পর বছর ধরে আমি লক্ষ্য করছি ওই আগুন নিয়ে খেলা কি রকম বিপজ্জনক। যদি সেই আগুনে ছেলেদের কোনো অনিষ্ট হয়, আমি তাহলে কখনো ক্ষমা করতে পারবো না নিজেকে। তার মানে ওদের অনুসরণ করতে বলছেন আপনি আমাকে? জিজ্ঞেস করলো ওয়ালস। আপনি যদি কিছু মনে না করেন। তার উত্তরটা হলো এই রকম। আমি তাহলে খুবই কৃতজ্ঞ হব। আচ্ছা, এ বাড়ির পেছনে বেরোবার কোনো রাস্তা আছে? বয়স্কা মহিলাটি তখন তাকে পথ দেখিয়ে রান্নাঘরে নিয়ে গেল এবং পিছনের দরজা খুলে দিল। চোখ পিটপিট করে ফলে ফুলে ভরা বাগানের দিকে তাকালো ওয়ালস। তোমাকে মনে করিয়ে দিই, ঝাড়ুর ওপর যেন হোঁচট খেও না। ওয়ালস তখন দরজার বাইরে মাঝপথে গিয়ে হাজির হয়েছিল এবং কোনো বাধার সম্মুখীন হলো না সে। ঝাড়ুটা এমনই শক্ত করে বাঁধা ছিল, মহিলাটিকে প্রথম দেখা মাত্র তার মনোভাব যে রকম হয়েছিল ঠিক সেই রকম। শক্ত বাঁধুনি খুলতে গেলে অনেক কসরত করতে হবে। লম্বা হাতল ঝাড়ুটার এবং নিচের দিকে দড়ির বাঁধন অতি দৃঢ়। ধন্যবাদ, সেটা পেরিয়ে গেল সে। তারপর অরণ্য পথে এগিয়ে যেতে গিয়ে রেডিওর সুইচটা অন করে দিল। গোলাবাড়ির দিকে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলল সে। বাচ্চাদের হইচই এর শব্দ তার কানে ভেসে এলো। শব্দটা ক্রমশ বাড়তেই থাকে। হঠাৎ মাটিতে একটা বাঁশ আছড়ে পড়ল। সেই পতনের শব্দে বাচ্চাদের চিৎকার চাপা পড়ে গেল। ওটা জ্বালানি হিসেবে চমৎকার জ্বলবে, ওটা আমরা টেনে নিয়ে যাব। গোলাবাড়ির দরজা পথে বেরিয়ে এলো ওয়ালস। তাদের দলে ছিল 6 জন, সবাই বাচ্চা, সবার বয়স প্রায় 11-র মধ্যে। তার দিকে সবাই পিছন ফিরে দাঁড়িয়েছিল। বাচ্চাটা তখন এক টুকরো কাঠ বয়ে আনছিল, আর তারা সেই দৃশ্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। কি হচ্ছে এখানে? চিৎকার করে উঠল ওয়ালস। ছেলেরা তাকে দেখা মাত্র ভয়ে আতঙ্কে স্থানুর মতো দাঁড়িয়ে পড়ল। অপরাধীর মতো তাদের মুখগুলো। বাঁশঝাড়ের ভেতর দিয়ে তাদের দিকে এগিয়ে চলল ওয়ালস। চলার পথে তার দৃষ্টি পড়ে রইল গোলাবাড়ির ছাদের দিকে। অবশ্যই সেটা খুবই বিপজ্জনক। আলগা কড়িকাঠটা ঝুলছিল, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আচ্ছা, দৃঢ় স্বরে জিজ্ঞেস করল সে, এসব কি হচ্ছে? দেখুন মিস্টার, আমরা স্রেফ কিছু কাঠ সংগ্রহ করছি, উত্তরে একটি ছেলে বলল। এখানে তোমরা তো অনধিকার প্রবেশ করেছ। তার এ কথাই ছেলেরা যে পাত্তা দেবে না ভালো করেই জানে ওয়ালস। অনধিকার প্রবেশ করলে যে আইন ভঙ্গ হয় এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করে না এরা। এমনকি ওয়ালস যদি তাদের গোলাবাড়িটার বিপজ্জনক অবস্থার কথাও বলতো, তাহলেও তারা বোধহয় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করত না। তাদের দিকে স্থির চোখে তাকালো ওয়ালস। সে তখন ভাবছিল কিভাবে ছেলেগুলোকে ভয় পাওয়ানো যায়। হঠাৎই তার মাথায় একটা মতলব খেলে গেল। তবে তারা সেটা বিশ্বাস করবে কিনা এ ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ আছে। আজকালকার ছেলেরা তাদের বয়সের তুলনায় অনেক বেশি পাকা। আমি যদি তোমাদের মতো হতাম, এখানে এই ঝামেলায় জড়িয়ে পড়তে আসতাম না। এই বলে সে গম্ভীরভাবে মাথা নাড়ল। এবার তার কথাই বুঝি কাজ হলো। যথেষ্ট আগ্রহ সহকারে ওয়ালসের দিকে তাকালো তারা। কেন আসতেন না? আগের সেই ছেলেটি জিজ্ঞেস করল। ওই বয়স্কা মহিলাটির জন্য। বাড়ির দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো ওয়ালস। তোমরা জানো কে সে? জানো না নিশ্চয়ই। কি বললেন? সে যে এখন তাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে সেটা নিশ্চিত। ডাইনি সে। তাদের দিকে চোখ পিটপিট করে তাকালো ওয়ালস। তাদের চোখে কোনো অবিশ্বাসের ছায়া দেখতে পাওয়া যায় কিনা সেটা লক্ষ্য করতে থাকে। মনে মনে সন্তুষ্ট হলো সে। জানো, সে চায় না তার বাগানে কেউ আসুক। এ কথা বলার জন্যে আমি এখানে এসেছি।
সে বলেছে, তোমরা যদি ফের এখনো আসো। একটু থেমে নিজের মনে মাথা নাড়ালো সে। কে জানে কি ঘটতে পারে এখানে। কিন্তু ওর মধ্যে ডাইনির ভাবভঙ্গি তো দেখা যায় না। কাঠের টুকরোটা যে ছেলেটি টেনে আনছিল প্রতিবাদ জানালো সে। একজন না একজন কেউ ঠিক অবিশ্বাস করেই থাকে, তাই না, ভাবলো ওয়ালস। আর সেই ফাঁকে সে তার উপযুক্ত উত্তর খুঁজতে থাকে। অচিরেই সে তার সমস্যার সমাধান খুঁজে পেল। অবশ্যই এখানে একটা ডাইনি আছে, অপর একটা ছেলে বলে উঠল। তাদের সম্পর্কে অনেক বই পড়েছে আমার ভাই। আর এই তো গত রবিবার এখানে এই ইংল্যান্ডে ডাইনির খবর ছিল খবরের কাগজে। তাই কি? তবু ছেলেটি সন্দেহমুক্ত হতে পারে না। তোমার সঙ্গী ছেলেটি ঠিকই বলেছে, সাই দিয়ে বলল ওয়ালস। তোমরা ফিরে আবার এখানে না এলেই ভালো। কেন আপনারা তাকে গ্রেপ্তার করতে পারেন না? ছেলেটি জানতে চাইল। তাকে গ্রেপ্তার করুন, সে যে একজন ডাইনি, এই অভিযোগে এখান থেকে সরিয়ে দিন তাকে। আমি কি করতে পারি বলো? পাল্টা প্রশ্ন করল ওয়ালস। তাকে গ্রেপ্তার? তা করতে গেলে দেখা যাবে হয়তো পুলিশের গাড়িটাকেই একটা ব্যাংক কিংবা ওই রকম একটা কিছু করে বসবে সে। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো সেখানে। তা এখন তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, তাদের উৎসাহ দিল ওয়ালস। তোমরা এগিয়ে যাও। এবার ছেলেরা সেই গোলাবাড়িতে ভিড় জমালো। আমি তোমাদের বলেছিলাম না, একটি ছেলেকে বলতে শুনল ওয়ালস। ঝাড়ুটা দেখা মাত্র আমি তোমাদের বলেছিলাম না, ডাইনি না হয়ে যেতে পারে না সে। কিন্তু তোমরা তো আমার কথা বিশ্বাস করো না, করো নাকি? নিজের মনে হাসছে পুলিশম্যান এবং এবার সে বাড়ির দিকে এগিয়ে চলল। ওরা চলে গেছে? বয়স্কা মহিলা জিজ্ঞেস করল। হ্যাঁ, গেছে, উত্তরে বলল ওয়ালস। ওরা ফিরে আসবে বলে আমার মনে হয় না। আপনাকে অজস্র ধন্যবাদ অফিসার, বলল মহিলাটি। চা আর কেক খাবেন? না, বলবো না। আধ ঘন্টা পরে সেই বাড়ি ছেড়ে চলে গেল ওয়ালস। চা আর কেক খাওয়ার পরে চলে আসার সময় তাকে কথা দিয়ে এলো ওয়ালস, ছেলেগুলা ফিরে আবার এলো কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সে আবার তার সঙ্গে দেখা করতে আসবে। ছেলেগুলো যাতে আর না আসে তার জন্য তাদের সঙ্গে কি রকম ছলচাতুরি করতে হয়েছে তাকে, সে কথা শুনলে মহিলাটির মনে কি রকম প্রতিক্রিয়া হতে পারে এসব ভেবে নিজের মনে চমকে উঠল সে। ওয়ালস তার বেতার যন্ত্র মারফত পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিল। ওক কটেজ প্রসঙ্গে বলে রাখি, দুষ্টু ছেলেগুলো চলে গেছে। দূরভাষে সেই দূরভাষিনীর সঙ্গেও দেখা হয়েছে। 5ই নভেম্বর অপরাহ্নের শিফটে 3টে থেকে রাত 11টা পর্যন্ত ওয়ালসকে তার কাজে ব্যস্ত থাকতে দেখা গেল। এই শিফটটা বিশেষ করে এই দিনটিতে ঘৃণার যোগ্য। সারাটা সময় ধরে পাগল ছাড়া অন্য কোনো সুস্থ মস্তিষ্কের লোক সে কাজ করতে পারে না। বন্যুৎসব তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন তখন আয়ত্তের বাইরে, এমনকি শখের বন্যুৎসব হলেও। এই তো গত বছরেই এক পাগলকে দেখা যায় যে কিনা একটা দুধের বোতলে পেট্রোল ভর্তি করে তাতে আগুন লাগাবার চেষ্টা করেছিল। বিস্ফোরণের ফলে 4 জন লোক আহত হয়। 9টার সমগ্ন ওয়ালসকে অত্যন্ত ক্লান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছিল। 4 বন্যুৎসবে যোগ দেওয়ার ফলে তার ইউনিফর্মে ধোঁয়ার গন্ধ অনুভূত হয়। এদিকে ফায়ার ব্রিগেড তাদের কাজ সেরে ফেলে আগুনগুলো নিভিয়ে ফেলে। তবে সেই সব আগুন ভয়ঙ্কর ভীতির সঞ্চার করেছিল কাছাকাছির বাড়িগুলোতে। জনসাধারণের প্রচুর অভিযোগ শুনতে হয় তাকে। তাদের অভিযোগ ছেলেরা তাদের উদ্দেশ্যে জ্বলন্ত কাঠের টুকরো ছুঁড়েছিল। আর তাই কি 5ই নভেম্বর দিনটিকে তারা ঘৃণা করে? এই দিনটি তারা অভিযোগ দিবস হিসেবে পালন করে থাকে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়ালস তার নির্দিষ্ট পার্কিং এলাকায় এসে হাজির হলো। একটা সিগারেটে অগ্নিসংযোগ করল। পান্ডা 7 বেতার তরঙ্গে ভেসে এলো শব্দ দুটি। বলে যান, সঙ্গে সঙ্গে উত্তর দিল সে। তুমি একবার ওক কটেজে যেতে পারো? একটা ভুতুড়ে টেলিফোন কল থেকে জানা যায় ও এলাকায় গোলমাল দেখা দিয়েছে। রজার। ঘটনাস্থলে দ্রুত ছুটে গেল ওয়ালস। ঝামেলাটা সাধারণত আজকের দিনে আগুন লাগার ঘটনার চেয়ে অনেক বেশি রোমহর্ষক ছিল। তার আশঙ্কা সেই মহিলাটি সুস্থ আছে তো। ছেলেগুলোকে তাড়ানোর জন্য সেই বাড়িতে তাকে বেশ কয়েকবার আসতে হয়েছিল।
প্রতি ক্ষেত্রে তাকে চা আর কেক দিয়ে আপ্যায়িত করা হয়। মহিলাটি নিরুদ্বিগ্ন গলায় জানায় ছেলেরা তার বাগান ছেড়ে চলে গেছে। ওক ফটকের বাইরে সে তার গাড়িটা পার্ক করে রাখল। তারপর এক মুহূর্তের জন্য কান পেতে রাখলো বুঝি কিছু শোনার জন্য। অস্বাভাবিক কিছুই তার কানে এলো না। কেবল ওক মেডো থেকে বন্যুৎসবে মেতে ওঠা ছেলেগুলোর হইচইয়ের আওয়াজ ভেসে এলো তার কানে। ওক কটেজের লন পেরিয়ে এসে দরজায় শব্দ করল সে। হয়তো সেই বয়স্কা মহিলা তার আগমন বার্তা পেয়ে গেছে এবং চায়ের পেয়ালা হাতে সে আহ্বান জানাবে তাকে। কিন্তু কোনো সাড়া এলো না বাড়ির ভেতর থেকে। বিস্মিত হয়ে ওয়ালস তখন ভাবে সারা রাত ধরে তার বাড়ির বাইরে থাকাটা সে কল্পনাও করতে পারে না। সে তখন বাড়ির পেছনে গিয়ে বাগানের পথ ধরে সেখানে গিয়ে হাজির হলো। পেছনের দিকের ঘরে আলো জ্বলছিল এবং দরজা খোলা থাকতে দেখল সে। খোলা জানালার পথ দিয়ে আলো এসে পড়েছিল বাগানের ঘাসের উপর। ঘাসগুলো কেমন যেন দুমড়ানো মোচড়ানো। সে তার টর্চের আলো ফেলতে বাগানটা আরো স্পষ্ট হয়ে উঠল। তার মনে হলো যেন একদলা বুনো জানোয়ার সাজানো বাগানটাকে তছনছ করে দিয়ে গেছে। আর সেই তাণ্ডবলীলা চলেছে বাগানের ঝোপঝাড় পর্যন্ত। সেই অস্বাভাবিক দৃশ্যটা অনুসরণ করে একসময় ওয়ালস দেখল ওক মেডোয় গিয়ে হাজির হয়েছে সে। বন্যুৎসব তখন পুরোদমে চলছে এবং সেই আগুনে বেশ কয়েকটা কুশপুত্তলি জ্বলতে দেখল সে রাতের কালো আকাশে। একটা রকেটও উড়ে যেতে দেখল এবং আকাশে উঠে সেটা ফেটে পড়ল। সামনের দিকে এগিয়ে চলল ওয়ালস। একসময় তার পায়ে কি যেন ঠেকল। টর্চের আলো ফেলতেই সে দেখল তার পায়ের কাছে হাতে তৈরি একটা মানুষের কুশপুত্তলি পড়ে রয়েছে, মুখটা কাঠকয়লার তৈরি। ওরা ওটা পোড়াবে না? একটি ছেলের উদ্দেশ্যে প্রশ্নটা ছুঁড়ে দিল ওয়ালস। হ্যাঁ মিস্টার, অবশ্যই জ্বালাবো, তীক্ষ্ণ স্বরে বলল ছেলেটি। তার দিকে ভালো করে তাকাতে গিয়ে সে দেখল গোলাবাড়িতে দেখা সেই 6টি ছেলের মধ্যে একজন সে। মূর্তিটা চমৎকার, তাই না? হ্যাঁ অবশ্যই। তার কথায় সায় দিয়ে সে আবার ছেলেটিকে জিজ্ঞাসা করল, তোমরা এটা পোড়াবে না? এর থেকেও আরো ভালো একটা কুশপুত্তলি আমাদের কাছে, এই দেখুন। চোখ পিটপিট করে অদূরে বিরাট একটা অগ্নিকুণ্ডের মধ্যে একটা মানুষের আকারের মূর্তি জ্বলতে দেখল ওয়ালস। মজার ব্যাপার হলো সেই প্রচন্ড আগুনের মধ্যে মূর্তিটা যেন নড়াচড়া করছিল, ঘুরে বেড়াচ্ছিল। এখন আর চিন্তার কোনো কারণ নাই। তার পাশে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি আন্তরিকভাবে বলে উঠল, এখন আমরা নিরাপদ। আমার ভাইয়ের বইগুলোর মধ্যে পড়ে দেখেছি কি করতে হবে, ঠিক জোয়ান অফ আর্কের মতো। জোয়ান অফ আর্ক? বিপন্ন অবস্থায় সেই আগুনের খুব কাছে গিয়ে দাঁড়ালো ওয়ালস। কাঁপা কাঁপা আগুনের ধোঁয়ায় কুশপুত্তলি কেঁপে ওঠার মতো এ দৃশ্যটা নয়। এ যেন কোনো এক জীবন্ত মানুষের ছটফটানি। আগুনে দগ্ধ হয়ে সে যেন নিষ্কৃতি পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে সেই আগুনের মধ্যে। কিন্তু কি করে তা সম্ভব? না না, এ হতে পারে না। হঠাৎ নিজেকে ভীষণ অসুস্থ বলে মনে হলো। বমি হওয়ার উপক্রম হলো তার। হ্যাঁ ঠিক তাই। দীর্ঘশ্বাস ফেলল সে। জ্ঞান হারানোর জন্য প্রাণপণ চেষ্টা করল। তার নাকে পোড়া মাংসের ঘ্রাণ এসে লাগলো। দাও দাও করে আগুন জ্বলছে, হিস হিস শব্দ আগুনের। আর সেই শব্দটা ছাপিয়ে ছেলেগুলোর সম্মিলিত চিৎকার ভেসে এলো, ডাইনিকে আমরা পুড়িয়ে ফেলেছি, ডাইনিকে আমরা পুড়িয়ে ফেলেছি। ধন্যবাদ।